This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। প্রতিবেশী দেশ, সেই দেশ একটি স্বাধীন দেশ এবং সেই দেশে কি ঘটছে তা নিয়ে আমরা এত মাথা ব্যথা করব কেন, এই প্রশ্নটা স্বাভাবিক। কিন্তু যেখানে একদল মানুষ অর্থাৎ বাংলাভাষী সংখ্যালঘু মানুষ তারা প্রতিদিন নিষ্পেষিত হচ্ছে, এমনটাই বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, তখন একটা উদ্বেগ তো থাকবেই। মানুষের আইনসভার উপর যেমন ভরসা থাকা উচিত গণতন্ত্রে, তেমন বিচার ব্যবস্থার প্রতিও ভরসা থাকা উচিত। ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, এখানে ঘাতক কাসবের জন্যও দীর্ঘদিন তাকে বিচারের মধ্য দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। অর্থাৎ আমাদের এদেশ গোটা পৃথিবীতে এই মুহূর্তে আমরা বুক ঠুকে বলতে পারি পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র এবং সুষ্ঠুভাবে এই গণতন্ত্রে ছোটোখাটো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটলেও আমরা আমাদের ঐতিহ্যকে বহন করে চলেছি। কিন্তু পাশের রাষ্ট্র বাংলাদেশ, বলতে বাধ্য হচ্ছি, সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের জন্য কোনো আইনজীবী দাঁড়ালেন না। দাঁড়াবেন কি করে? বাংলাদেশেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, বাংলাদেশেও বিত্তজনেরা আছেন, বাংলাদেশেও আইনজীবীরা আছেন, কিন্তু দাঁড়াবেন কোন সাহসে বলতে পারেন? একদল উন্মত্ত লোক যেন আজকে আমাদের প্রতিবেশী দেশে তারা কার্যত জঙ্গলের রাজত্ব সৃষ্টি করেছে। আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে আইনত নিকেশ করার জন্য যা যা করার সব কিছু তারা করেছে। তার প্রভাব কি পড়ছে পশ্চিম বাংলায়, অর্থাৎ এপার বাংলায়? আমরা সবাই জানি এপার বাংলায় বিরোধীদের অবস্থা খুব একটা ভালো নয়, অশ্বডিম্ব প্রসব করছেন। আবার এটাও ঠিক কথা, এ রাজ্যের শাসক তারা অবস্থানগত সুবিধায় রয়েছে আঞ্চলিক দল হওয়ার জন্য। যদিও নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল বলেই নিজেদের বলেন, কিন্তু সেটা বঙ্গের একদা সিপিএম হোক বা এখনকার তৃণমূল হোক, কোথাও যেন একটা আঞ্চলিক জায়গার গুরুত্ব তারা পেয়ে থাকেন। এবং একটা সময় যা হওয়ার তাই। ইন্দিরা গান্ধীর সঙ্গে জ্যোতি বসুর যে সম্পর্ক ছিল, এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক নিশ্চয়ই ঠিক সেরকম। রাজধর্ম হলে কিছু বলার নেই, কিন্তু অনেকেই মনে করেন সেটিং চলছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সেটিংয়ের রাজনীতিতে বিরোধীরা যখন একের পর এক অশ্বডিম্ব তারা প্রসব করছেন, মানুষ যখন বিরোধী মুখ খুঁজে পাচ্ছেন না, ঠিক সেই সময় বাংলাদেশ কতটা প্রভাব ফেলবে আমরা এ বিষয়ে আলোচনা করব। আমাদের আজকের প্রথম আলোচনার বিষয় অবশ্যই বাংলা জানতে চাইতে আমরা দেখব, হলো না জামিন, আরও 1 মাস জেলে চিন্ময় কৃষ্ণ, আদালতে সওয়ালের জন্য মিলল না আইনজীবী, কোন আতঙ্কে আদালতে এলেন না আইনজীবী? দ্বিতীয়ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন চাল চালতে ব্যস্ত রাজ্যের শাসক ও বিরোধী? আপনারা জানেন রাজ্যের শাসক এবং বিরোধী দুপক্ষই নেমে পড়েছেন। কেন নেমে পড়েছেন? কিসের ভয়? আমরা এ নিয়ে কথা বলবো। এবং তৃতীয়ত, সেটিং ঠেকাতে, অর্থাৎ যে সেটিংটা দীর্ঘদিন ধরে চলে আসছে রাজ্যের বিরোধী এবং শাসকের, সে ঠেকাতে বাংলাদেশ একটা দারুণ অস্ত্র। এক কথায় বাংলাদেশের তথাকথিত জঙ্গিরা তারা যেন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে এ রাজ্যের রাজনীতিতে যারা বিরোধী এবং শাসক তাদের ক্ষেত্রে। আমরা এ নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করার জন্য আজকে যাদের পেয়েছি আমি খুব গর্বিত তাদের প্যানেলে পেয়ে। আমার সঙ্গে রয়েছেন তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, অত্যন্ত স্পষ্ট বক্তা। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, বিজেপি নেতা। এবং আমাদের সঙ্গে রয়েছেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী এবং এআইসিসির মুখপাত্র মিতা চক্রবর্তী। এবং আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওর বাইরে, কিন্তু আমাদের সঙ্গে তিনি রয়েছেন অনলাইনে, আশিস কুমার চৌধুরী মহাশয়, আইনজীবী। আশিসবাবু, আমি দ্রুত আপনার কাছ থেকে একটু জেনে নেব, আজকে এই যে চিন্ময় কৃষ্ণ দাস মহাশয় আদালতে আইনজীবী পেলেন না,
বিচার ব্যবস্থার ক্ষেত্রে সেটা বাংলাদেশের মতো দেশে, সেই দেশের আইনে এই যে কোনো আইনজীবী তার হয়ে সওয়াল করছে না, কতটা এই পুরো বিষয়টা আপনার কাছে বিচারটাকে প্রহসন বলে মনে হচ্ছে? দেখো, আমাদের যে জিনিসটা প্রথমেই জানতে হবে যে বাংলাদেশে কিন্তু একজন কোনো নির্বাচিত সরকার নেই। কারণ এই যে নির্বাচিত বিপুল সংখ্যাগরিষ্ঠ যে সরকারটা ছিল, সেই সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে ফোর্সফুলি, এবং তারা যারা দখল করেছে তারা চালাচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে। আমাদেরকে প্রথমে জানতে হবে যে ভারতের যে বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে, সেখানে কিন্তু প্রথমে ফার্স্ট পেজে লেখা আছে বিসমিল্লাহ আর রহমান রহিম। তো আমরা যে বারবার বলছি যে হিন্দুরা সুরক্ষিত নয়, হিন্দুরা ওখানে অত্যাচারিত, হিন্দুদের ওখানে টর্চার করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের ফার্স্ট যে আর্টিকেল আছে, আর্টিকেল 2A, সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে দ্য স্টেট রিলিজিয়ন অফ দ্য রিপাবলিক ইজ ইসলাম। বাট আদার্স যে রিলিজিয়ন আছে, বৌদ্ধ, হিন্দু, তাদেরকে ইকুয়াল স্ট্যাটাস দেওয়া হবে। তাহলে আমরা যে বারবার বলছি যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, হিন্দুরা সুরক্ষিত নয়, তাহলে যে সংবিধান তৈরি হয়েছে, সংবিধানের কিন্তু প্রথম যে অধ্যায় বা প্রথমে যেটা লেখা আছে, সেখানেই কিন্তু ইসলামের বীজটা বপন করা আছে। তাহলে যখন সংবিধান তৈরি হয়েছে তখন থেকেই কিন্তু ওখানে মানে ইকুয়ালিটি কিন্তু নেই। কারণ আমরা যেটা বারবার দেখতে পাচ্ছি যে হিন্দুরা কিন্তু 1971 তারপর থেকে কিন্তু কোনোদিনই সুরক্ষিত ছিল না, আজও নেই। আর এখন যেটা চলছে, এখন যে নির্বাচিত সরকার ওখানে নেই, যে সরকার যারা চালাচ্ছে তারা ফোর্সফুলি একটা দেশকে দখল করে চালাচ্ছে, এবং সেখানে কিন্তু কোনো ধরনের আমরা ইকুয়ালিটি, মানে যেখানে বলা আছে যে আর্টিকেল, বাংলাদেশে যে আর্টিকেল 12 সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ রিলিজন অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ, এগুলো কিন্তু একটাও কিন্তু এখানে মানা হচ্ছে না। কারণ তারা কিন্তু সংবিধানের প্রতি দায়বদ্ধ কিন্তু নয়। অবশ্যই আশিস বাবু, আমি একেবারে অর্বাচীন একটা প্রশ্ন করব, কারণ সাধারণ মানুষের প্রশ্ন এটাই, কোথাও কি যুদ্ধবন্দীদের, বিজিত দেশে পরাজিত যুদ্ধবন্দীদের যেভাবে বিচার করা হয় সেইভাবেই কি বিচার চলছে চিন্ময় দাস মহাশয়ের? আমরা ইতিহাসে দেখেছি, আমরা ইরাকে যখন দেখলাম সাদ্দাম হোসেনের বিচার চলছে, আমরা তো সবাই জানতাম, আমি সাদ্দাম হোসেন ভালো কি খারাপ আমি তাতে যাচ্ছি না, আমরা তো জানতাম বিচারের ফলাফল কি হতে পারে। ঠিক সেরকম বিচার হচ্ছে এখন রীতিমতো যেটা আমরা এখন যে সরকার যারা চালাচ্ছে তারা কিন্তু যে সংবিধান আছে, সংবিধানের প্রতি কিন্তু দায়বদ্ধ নয়। বাংলাদেশ যে সংবিধান, সেখানে প্রভিশন যেগুলো বলা আছে সেটা কিন্তু একটাও ফলো হচ্ছে না। কারণ তারা চাইছে এই কনস্টিটিউশনটাকে চেঞ্জ করা, তাহলে অটোমেটিক্যালি তাদের যেটা মনে হচ্ছে যেটা ঠিক, সেইভাবেই কিন্তু তারা বিচার প্রক্রিয়া চালাচ্ছে। এবং আমরা যেটা বারবার আমরা ভুল করছি, আমরা যারা ইন্ডিয়ান, আমরা অনেক সময় ইমোশনালে অনেক কিছু কথা বলি, বাট রাষ্ট্রের একটা আলাদা দায়বদ্ধতা আছে। আমাদের পাবলিক যারা সাধারণ মানুষ, তাদের দায়বদ্ধতা, তাদের একটা স্পিচ, এবং কেন্দ্রীয় সরকার যারা প্রশাসন চালাচ্ছে তাদের ক্ষেত্রে অনেক কিছু বাধ্যবাধকতা আছে। তারা কিন্তু ডাইরেক্টলি এইভাবে বিপক্ষে যেতে পারে না, ডাইরেক্ট সমর্থন করতে পারে না, তারা অনেক কিছু বাইন্ডিংস এর মধ্যে যেতে হবে। কারণ এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, এবং এখানে দেখা যাচ্ছে বিদেশ বাণিজ্য আছে, কিছু চুক্তি আছে, এই সবগুলো কিন্তু মেনে চলতে হবে। কিন্তু একটা জিনিস যেটা আছে যে আমাদের যে বর্ডার, যেটা আমাদের যারা আমরা যে প্রতিবেশী যে আমাদের রাজ্য বা আমরা যেখানে আমরা বাস করছি, আমরা কিন্তু সব থেকে বেশি মানে অসুরক্ষিত। কারণ ওখানে কোনো একটা ইনসিডেন্ট হলেই কিন্তু আমাদের এখানে চলে আসার অনেকটা প্রবণতা আছে, এবং এত বড় একটা বর্ডার, এই বর্ডারটাকে মেনটেন করা এতটা ইজি ব্যাপার না। আমাদের যে রাজ্য প্রশাসন আছে তাদেরকে অনেক কেয়ার, সচেতন হতে হবে। অনেকগুলো প্রশ্ন আসছে যে ওখান থেকে কেউ চলে এলে আমরা এখানে হাফ রুটি খাবো বা হ্যান ত্যান, বা যেগুলো আসার এলে পরে এখানে জায়গার অভাব হবে না, এগুলো কিন্তু এইসব যুক্তি কিন্তু একদম গ্রাহ্য নয়। অবশ্যই অবশ্যই আশিস বাবু, একটা জিনিস চাইবো, কেন্দ্রীয় সরকারকে উচিত যে আমাদের যারা ভারতীয় ওখানে আছে তাদের উপর দায়বদ্ধতা আছে, কিন্তু বাংলাদেশি যারা নাগরিক তাদের উপর দায়বদ্ধতা কিন্তু ভারত সরকারের নেই। অবশ্যই অবশ্যই, সেটা স্বতন্ত্র সার্বভৌম একটি দেশ। আমি আশিস বাবু, আপনার কাছে আসছি, একটু আমি চলে যাব অন্যান্য বক্তাদের কাছে।
আমি খুব দ্রুত তাদের কাছে চলে গিয়ে আমি দেখাবো যে আজকে ঠিক ঘটনাটা কি ঘটেছে বাংলাদেশে, সেই সম্পর্কিত আর+ নিউজের বিশেষ প্রতিবেদন দেখাবো। তার আগে আমি একবার দ্রুত চলে যাব তন্ময় ঘোষের কাছে। তন্ময়, আমরা অনেক দিন বাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবছরের দুটি ঘটনা সাংবাদিক হিসেবে আমাদের কাছে চিত্তাকর্ষক বলবো না, কিন্তু তাৎপর্য তো লেগেইছে। প্রথমত আর.জি. করের ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় পুলিশ কমিশনারকে, কলকাতার পুলিশ কমিশনারকে সামনে রেখে হুঁশিয়ারি দিয়েছিলেন ঠিক সময় মতো তদন্ত না হলে সিবিআইতে দেওয়া হবে। আমাদের মনে হয়েছিল প্রায় এক দশকে কোনোদিনও সিবিআই পুরো নামটা কোনোদিনও উচ্চারণ করেননি, তিনি উচ্চারণ করেছেন। এটা আমাদের কাছে সাংবাদিক হিসেবে আমরা মনে হয়েছে খুব তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় যে জিনিসটা বিধানসভায় ঘটল তাতে তো আমরা স্তম্ভিত। তিনি একদিকে যুক্তরাষ্ট্র কাঠামো এবং রাজধর্ম মেনে যেমন কেন্দ্র সরকারের কোর্টে বল দিয়েছেন, তার পাশাপাশি তিনি কিন্তু শান্তি বাহিনীর কথা বলছেন। ঠিক ভুল, রাষ্ট্রসংঘ কীভাবে চলে, রাষ্ট্রসংঘের সনদে কী লেখা আছে, আমি এর মধ্যে যাচ্ছি না, কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে বিশেষ করে এই ঘটনাতে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের ভোট ব্যাংকটা যাতে পিছলে না যায়, অন্য কেউ যাতে সুবিধা না নিতে পারে, এবং যেহেতু তৃণমূল যে অবস্থায় আছে, এত ভালো অবস্থায় পৃথিবীর কোনো রাজনৈতিক দল এখন কিন্তু নেই। কারণ একদিকে কংগ্রেসের সঙ্গে আপনাদের একটা INDA জোট রয়েছে, সিপিএমও মুখ বুঝে সহ্য করছে, কেরালা নিশ্চয়ই কেরালার কমরেডরা তৃণমূলের সঙ্গে তাদের বিরোধ নেই। আবার অন্যদিকে বিজেপির সঙ্গে আপনাদের একটা কি আঁতাত আছে, সবাই বলে সেটিং বলে, আমরাও জানি না আছে নাকি, কিন্তু এটাও তো ঠিক কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নরেন্দ্র মোদীর সরকার ভয় পায়, সেটা আমরা দেখেছি। সিবিআইকে যেভাবে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যাওয়া হলো, তারপর আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চলে গেলেন, তারপর কি হলো, বা বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে যেভাবে আমলার নজিরবিহীন চিঠি হজম করে নিলেন দিল্লির আমলারা, সব দিক থেকে পৃথিবীতে এই মুহূর্তে আমার মনে হয় শুধুমাত্র উত্তর কোরিয়া ছেড়ে দিলে কোনো শাসক এত আনন্দে এত সুখে নেই। উত্তর কোরিয়ার অন্যরকম প্রেক্ষাপট, আমি তার মধ্যে যাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও মনে হলো যে আকাশে একটা কালো মেঘ যদি সংখ্যাগরিষ্ঠর ভোট ব্যাংক চলে যায় অন্য কারোর হাতে? দেখো, কত কিছু টেনে আনলে, এখন এত কিছু বলতে গেলে তো অনেক সময় লাগবে, আজকের আলোচনার বিষয়ও সেটা নয়। আর.জি. করের বিষয় নিয়ে ঠিক এই টপিকটার উপরে এই চেয়ারে বসে তুমি প্রশ্ন করেছিলে, আমি তার উত্তর দিয়েছিলাম। বিষয় যখন বাংলাদেশ একটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিকভাবে, ভাষাগতভাবে, এবং তার যে জন্ম, সেই জন্মগত পরিচয়ের ভিত্তিতে পশ্চিমবাংলার পক্ষে নিশ্চিতভাবে তার প্রতিবেশী রাষ্ট্রতে এটা একটা যে ঘটনা ঘটে চলেছে সেটা চিন্তার, উদ্বেগের এবং গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি এটা নিয়ে রাজনীতি করতাম তাহলে আবার চ্যানেলে একই প্রশ্ন শুনতে হতো। আমরা যখন বলছি যে ফেডারেল স্ট্রাকচার মেনে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে কোনো একটা রাজ্যের প্রধান, নির্বাচিত প্রধান, তিনি যখন বলছেন যে এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং বিদেশ মন্ত্রক যা সিদ্ধান্ত নেবে সর্বতোভাবে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে আছি, এটাই তো হওয়া উচিত একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে। কারণ যখন রাজনীতি আসে সেটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু যখন পররাষ্ট্র নীতি আসে সেটা আমাদের দেশের সার্বভৌমত্বের বিষয়। সুতরাং সেই জায়গায় রাজনীতি ঢুকতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তার বড় প্রমাণ তিনি প্রথম দিন থেকে এই স্টেটমেন্টটা দিয়ে এসছেন। এক, দ্বিতীয় হচ্ছে তিনি শান্তি বাহিনীর কথা বলেছেন। ভারতবর্ষে এই মুহূর্তে যত অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন, আপনারা নিশ্চয় অস্বীকার করবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। হ্যাঁ, এটা অন্য কথা যে ভারতবর্ষের যে গণতান্ত্রিক গরিমা, যে গণতান্ত্রিক পরিবেশ, সেটা গত 10 বছরে বিজেপি সেটা শেষ করে দিয়েছে, সেটার আলাদা প্রশ্ন। না হলে তো এটাই বরাবর হতো যে এরকম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে যারা কেন্দ্রের সরকার থাকবে তারা ইমিডিয়েট একটা সর্বদলীয় বৈঠক ডাকবে, বিভিন্ন সাংসদদের
কে ডেকে বিভিন্ন বিরোধী দলের সাংসদদের ডেকে মানে কথা আপনি হবে, বলছেন বিজেপি চর্চা আর হবে। তৃণমূলের এখানেও মিল আছে। না, পশ্চিমবঙ্গ মিল তো সরকার প্রশ্নই যেমন নেই। সর্বদলীয় বৈঠক ডাকে না, প্রশ্নই নেই। কেন্দ্র এই সরকার বিষয়ে মডাস অপারেন্ডি একেবারে এক। পশ্চিমবঙ্গ সরকারের সর্বদলীয় না, বৈঠক কোথায়, ডাকার কবে কথা। হয়েছে? না, আমি এই বিষয়ে কি সর্বদলীয় পশ্চিমবঙ্গ বৈঠক সরকারের কোথায়? সর্বদলীয় বৈঠক ডাকার গত কথা এক নয় তো। দশকের বেশি সময় ধরে তো কোনো সর্বদলীয় ডাকা বৈঠক হয়েছিল, বিজেপি ডিনাই করেছে। এর আগে অনেকগুলো ইস্যুতে ডাকা হয়েছিল, ডিনাই করেছে, ওয়াকআউট করেছেন। বিরোধী দলনেতা যিনি ছিলেন তিনি ওয়াকআউট করেছেন। কিন্তু আমি বলছি যেটা দেশের বাইরে একটা সার্বভৌমত্বনী প্রশ্ন, সেই জায়গায় সেরকম কোনো ঘটনা নেই। উনি ওনার সাজেশন দিয়েছেন এবং এটা নোটে দিয়েছেন যে যাই হোক এটা আমার সাজেশন, কিন্তু ফাইনালি আজকেও সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার দলনেতা তিনিও বলেছেন, একই কথাই বলেছেন যে কেন্দ্রীয় সরকার এবং বিদেশ মন্ত্রক যে সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্ত মানব। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ভয়ঙ্কর আক্রমণ হচ্ছে সেটা নিন্দাজনক, উদ্বেগজনক। এবং একটা কথা আছে, চাণক্য বলে গেছিলেন, আমার কথা নয়, চাণক্য বলেছিলেন যে কোনো একটা রাজ্য তৎকালীন সময়ে কিভাবে চলছে সেটা বোঝা যায় যে সেই রাজ্যের রাজা, সেই রাজ্যে যারা সংখ্যালঘু সব অর্থে, অবশ্যই সব অর্থে সংখ্যালঘু, তাদের সঙ্গে কেমন ব্যবহার করছেন তাই থেকেই রাজার ভূমিকা বোঝা যায় এবং সেই রাজ্যে সুশাসন আছে কিনা বোঝা যায়। সেক্ষেত্রে একই কথাই আমরা বলবো, বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা বলবো এবং সেটা ভারত একই কথা, আমাদের দেশেও তাই। কিন্তু মানে আমাদের দেশে আমি বলবো সংখ্যালঘু সাংবাদিক যারা আছেন, অর্থাৎ যারা গেরুয়া, নীল, সাদা, লাল, কারোর হাতে তামাক খান না, তারাও কিরকম আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। না, আমি বলছি সংখ্যালঘু সাংবাদিক যারা আছে, এটা মানে অত্যন্ত নিন্দাজনক এবং নিশ্চিতভাবে ভারত সরকারের যেটা বিদেশ নীতি মেনেই যেটা করা উচিত সেটাই ওনারা করুন, যাতে সংখ্যালঘুরা ওখানে অন্তত বেঁচে থাকেন। আর একটা কথা বলতে হবে, জাস্ট আমি অ্যাড করে দিচ্ছি, এরপরে আলোচনা হবে। সেটা হচ্ছে গত 10 বছরে আমাদের কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতি ব্যর্থ। যতগুলো প্রতিবেশী দেশ আছে সবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। ভুটান একটা ছোট্ট দেশ, আমাদের উপরে অনেকটা নির্ভরশীল, তারা অবধি লাল চোখ দেখিয়েছে। কার সঙ্গে সম্পর্ক ভালো আছে? এক ছিল পাকিস্তান, তাকে নিয়েই তো জেরবার একটা অদ্ভুত দেশ, তার সঙ্গে এখন গোদের ওপর বিস্ফোরণের মতো বাংলাদেশও এসে জুটছে, শ্রীলঙ্কাও আছে, নেপালও চায়নার সঙ্গে হাত মেলাচ্ছে, মানে কেউ বাদ নেই। তাহলে আমরা বিদেশ নীতিতে কিভাবে এই কেন্দ্রীয় সরকার ব্যর্থ হচ্ছে এটা নিয়ে তো সংসদে চর্চা হওয়া উচিত, সংসদে এই নিয়ে একটা স্পেশাল অধিবেশন হওয়া উচিত। অবশ্যই অবশ্যই। আমি একটু চলে যাব প্রাক্তন আইপিএস দেবাশিস ধর এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। কোথাও কি মনে হচ্ছে যে এই একটা সুযোগ পাওয়া গেল? তার কারণ ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল, যে যতই কথা বলুক না কেন, খাতায় কলমে প্রধান বিরোধী দল, সে সিবিআইয়ের সঙ্গে বা ইডি দক্ষিণ কলকাতায় ঠিকানা খুঁজে না পাক, হ্যাঁ, কিন্তু অদ্ভুত মানচিত্রে একটা ছোট্ট দ্বীপকে খুঁজে পেয়ে যায়। আমি এসবের মধ্যে যাচ্ছি না, যে যাই বলুক নিন্দুকেরা, কিন্তু এটা খুব পরিষ্কার যে এই মুহূর্তে বিরোধী দলগুলো গণ আন্দোলন করতে পারছে না। সেই ক্ষেত্রে এটাকে একটা বিরাট সুযোগ পাওয়া গেল। এবং কোথাও কি মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা বা জনবিন্যাসের কথা ভেবেই এই ধরনের মন্তব্য? কি মনে করছেন আপনি? দেখুন, বিজেপি এই মুহূর্তে সর্ববৃহৎ দল এবং বিশ্বের আঙ্গিকে দেখতে গেলে অবশ্যই বাংলাতে ম্যাচ ছেড়ে দিয়েছে, কিন্তু ঠিক আছে, বিজেপি যখন ভাবে সার্বিক পরিস্থিতি নিয়ে ভাবে, এটা নিয়ে মনে হয় কোনো দ্বিমত থাকা উচিত না। একটা জিনিস আমি বলতে চাই, দেখুন, যেখানে মানে এখানে যদি আমরা একটা ওভার এ পিরিয়ড অফ টাইম নিয়ে আলোচনা করি, তো যেভাবে এই ব্যাপারটা এসছে এখানে, বিশেষ করে সব থেকে ভুক্তভোগী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। তো এখানে দেখুন, আমি অবশ্যই একটা সময় হয়তো 5 বছর আগে পরে ছোটবেলা কাটিয়েছি, তো আমরা যে সময়টার মধ্যে দিয়ে এসছি, আমাদের কিন্তু এই ধরনের আমরা কোনোদিন উগ্র মৌলবাদ আমরা দেখিনি এবং দীর্ঘদিনের ইনফিল্ট্রেশন এবং ইন্ডিয়ার প্রতি যে হ্যাট্রেড, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে জায়গায় পরিস্থিতি এসছে, যদি দীর্ঘদিন ধরে ইনফিল্ট্রেশন হতে 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 এরা আমাদের ইকোনমি, ডেমোগ্রাফি সবকিছুকে ডিস্ট্রয় করে। আমি এখানে একটা ছোট্ট প্রশ্ন শুরু করব। এই যে বললেন, হ্যাঁ সত্যিতে এত ভারতবর্ষের বা ভারতবাসীদের প্রতি ঘৃণা এই রকম ভাবে ঢালেনি আগে বাংলাদেশ, এটা ঠিক আমরা দেখিনি, এবং যাদের জন্ম আমাদের হাত। হ্যাঁ, কিন্তু কোথাও মনে হচ্ছে না তো কিছু বালখিল্য ছেলে মেয়ে সামাজিক মাধ্যমে ইন্ডিয়ান ক্রিকেট টিম
তার বিরুদ্ধচারণ করার জন্যই আমরা এটা ভাবছি, এটা ভুল হচ্ছে না তো কোথাও? আমি জিজ্ঞেস আমি এই জায়গাতেই আসছি। তো এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে মানে জাতীয় পতাকা মানে অবদলিত করে এই ধরনের লোকজন, মানে এই ধরনের পরিস্থিতিতে এদের কিন্তু একটাই মানে এজেন্ডা আছে যে ইন্ডিয়ার প্রতি হ্যাট্রেড। এটা আমি সরাসরি জিজ্ঞেস করছি, এটা কি ভারতের প্রতি তাদের ঘৃণা না হিন্দু ধর্মের প্রতি? এদের একটা যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্ম ভারতবর্ষে, তাই সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মের প্রতি এদের ঘৃণার তো একটা কারণ আছে। তার মধ্যে ভারত, মানে এই যে ভারতকে এরা এদের মৌলবাদী যে চরিত্র বিভিন্ন, এটা কিন্তু শুধু বাংলাদেশে সীমাবদ্ধ তা নয়, দে আর বিং সাপোর্টেড বাই আদার কান্ট্রিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তো সেক্ষেত্রে পাকিস্তান আছে, চায়না আছে, এটা আমাদের কোনো এটা নিয়ে কোনো হয়তো আলোচনার দরকার নেই। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে যে পরিস্থিতির আজকে মানে এসে উপস্থিত হয়েছে, এটা কিন্তু ভারতীয়দের জন্য অত্যন্ত মানে উদ্বেগের ব্যাপার। যদিও যেটাই মানে এই আমি একটা কথা যেটা বলতে চাই যে ওই পিপিলিকার বলে না, ডানা ওড়ে মরিবার তরে, এরা এদের নিজেরাও জানে না এরা কোথায় দাঁড়িয়ে আছে। কালকে মানে আন্তর্জাতিক স্তর থেকে আরম্ভ করে মানে বৈদেশিক নীতি থেকে আরম্ভ করে সামরিক শক্তি, যেদিক থেকে এরা যাক না কেন, এদের কিন্তু মানে পতনটা কিন্তু সময়ের অপেক্ষা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে জিনিসটা আজকে এরা করে চলেছে, তো এটা যদি আমরা অবশ্যই গভর্নমেন্ট এটা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল এবং যথাসময়ে যেভাবে মানে দেখুন, আমরা তো ডাইরেক্টলি এদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করতে পারি না, বা আমরা মানে প্রত্যেকটা জিনিসেরই পররাষ্ট্র নীতি আছে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার একটা আঙ্গিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটুকুই বলতে পারি যে আজকে এদেরকে যদি আমরা এই জায়গাটাকে না মানে ট্যাকল করি, এবং দেখুন একই সঙ্গে যদি আমার অন্য একটা সত্তাও আছে, আপনি জানেন আমি দীর্ঘদিন ইন্টেলিজেন্স নিয়েও কাজ করেছি, এরা যে ধরনের আমাদের বিশেষ করে আমাদের সমাজকে এবং অর্থনীতিকে যেভাবে এরা ডিস্ট্রয় করেছে, শুধু পশ্চিমবঙ্গ না মানে আশেপাশের অন্যান্য রাজ্যকে এরা যেভাবে মানে ইনফিলট্রেট করেছে এবং নিজেদের পরিচয় লুকিয়ে এরা কোথায় কি করে বেড়াচ্ছে এখনও কিন্তু মানে এদের বিস্ফোরণ হওয়াটা কিন্তু এখন সময়ের অপেক্ষা। এরা কিন্তু এদিক থেকে যেমন কাজ করে চলেছে, সেরকমই ভারতবর্ষের ভিতরে ঢুকে যেভাবে এরা শিকড় মানে স্থাপন করেছে ওভার এ লং পিরিয়ড অফ টাইম। তো আজকে এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই, এরা কিন্তু আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক, এবং এই ঘটনাটা না ঘটলে হয়তো সবাই আমরা এত নড়ে চড়ে বসতাম। অবশ্যই আমি এই প্রসঙ্গেই আসছি, কিন্তু আমার শুধু একটা ছোট্ট প্রশ্ন, এই কথাই কি চিন্তা করে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মানে বিশেষ করে সবার দৃষ্টি আকর্ষণ করলেন? দেখুন, শুভ বুদ্ধি সম্পন্ন যে কোনো আমাদের ভারতবর্ষের নাগরিক হোক বা তিনি রাষ্ট্রনেতাই হোক বা রাজ্যের যে কোনো ব্যক্তিত্বই হোক, উনি এটা বলাটাই খুব স্বাভাবিক। এবার এটা করার জন্য যদি আমরা অন্যান্য পার্সপেক্টিভটাকে যদি ঠিকমতো করতে পারি, যেমন একটা ছোট্ট করে বলছি, আমি এখানে সমালোচনা করছি না, বাংলাদেশের কোনো নাগরিক এসে আমাদের এখানে ভোটে দাঁড়াচ্ছেন, তাও বিধানসভায়, আবার দেখা যাচ্ছে গিয়ে ওই মানে ওপেন ফোরামে বলছে যে এদেরকে যত খুশি ঢোকাও, কারণ আমাদের ভোট ব্যাংক দরকার। এইটা আবার বাংলাদেশের চিত্রতারকা এসে এখানে নির্বাচন প্রচারেও নেমে গিয়েছিলেন, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এটা কিন্তু আমাদের মানে দেশ হিসাবে যতক্ষণ না আমরা সবাই একই প্ল্যাটফর্মে, আজকে যেটা বলেছেন অত্যন্ত মানে ওটা সাধুবাদ দেওয়ারই মতো কথা, কিন্তু সঙ্গে আমাদের যে কাজটা করার সবাই মিলে সেই কাজটাও করতে হবে। সেটা না হলে শুধু বলে তো তার কোনো সলিউশন হবে। অবশ্যই আমি একবার মিতা চক্রবর্তীর কাছে চলে যাব। মিতা, কোথাও মনে হচ্ছে এমনি যে যেহেতু কংগ্রেস সিপিএম এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তো সরাসরি যুদ্ধে পেরে উঠবে না, আবার ভারতীয় জনতা পার্টি 29 একটা এমন সংখ্যা, সেই 29 সংখ্যা নিয়ে নিশ্চয়ই তারাও ভাবিত, তাদেরও তো চালাতে হবে এনডিএ জোটের সরকার, বিশেষ করে 10 বছরের মোদী সরকারের পর যখন এনডিএ সরকার, আর সেই সরকারে যদি নীতিশ কুমারের মতো মানুষ থাকেন বা চন্দ্রবাবু নাইডু থাকেন, সুতরাং তাদের কাছে 29টা কিন্তু অত্যন্ত মূল্যবান তাৎপর্যপূর্ণ একটা সংখ্যা। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে মরা গাঙে ভরা জোয়ার খেলে যেতে পারে ভারতীয় জনতা পার্টির, তার কারণ বাংলাদেশে সেই সমস্ত অস্থিরমতি জঙ্গিপনা, জঙ্গি লোকগুলো কোথাও যেন এ রাজ্যে গেরুয়া শিবিরে একটা প্লাবন বইয়ে দিতে পারে। অর্থাৎ
বাংলাদেশে এই ঘটনায়, চিন্ময় দাসের ঘটনায় সত্যি কথা বলতে গেলে তো সুবিধা হলো দুজনের। বাংলাদেশের সুবিধা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কারণ হচ্ছে তা না হলে তো তার কিছুদিনের মধ্যে নির্বাচন করতে হতো। এই করে যদি হিন্দু নির্যাতন এই সমস্ত বিতর্ক নিয়ে তিনি আর অনেক দিন টিকে যেতে পারেন। আবার অন্যদিকে পশ্চিম বাংলার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস অনেকে বলতে শুরু করেছিলেন যে এরা আসলে কিন্তু কোথাও যেন এদের মধ্যে একটা সেটিং আছে। এবার আবার প্রমাণ করার সুযোগ পেয়ে গেল, তাহলে ক্ষতি হলো কার? মানে এমনিও তো সিপিএম আর কংগ্রেসও তো খুব একটা কিছু করতে পারছিল না, কারণ ইন্ডিজোট গিয়ে পুরো আপনাদের এখানকার সংগ্রামের পিন্ডি চটকে দিয়েছে। আমার দুঃখিত এই কথাটা বলার জন্য, তাও বলতেই হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুবিধা তো হলো ভারতীয় জনতা পার্টির এ বঙ্গে। আচ্ছা, প্রথমে আপনি যে সেটিং নিয়ে প্রশ্নটা করলেন, বিজেপি এবার একটা মাইনরিটি গভর্নমেন্ট চালাচ্ছে, কারণ এত বছর গত দুবার ওনারা নিজেরাই মেজরিটি নাম্বারস পেয়ে গেছিলেন। আমরা বলতাম মোদী সরকার, এখন এনডিএ সরকার। হ্যাঁ, 240 খানা এমপি এসেছে। ইন্ডিয়া জোটের আমাদের 234 ছিল, বিজেপি নিজে ছিল 240, এবং এনডিএ শরিকদেরকে নিয়ে বিজেপি গভর্নমেন্ট বানিয়েছে। তো এইরকম একটা জায়গায় যেখানে মোদী সরকার আর নেই আর এনডিএ সরকার চলছে, সেখানে তো এটা বলা বাহুল্য যে উনি এরকম কিছু পার্টিসদেরকে সাথে রাখবেন যারা কখনো অ্যাবস্টেইন করে হোক, কখনো সরাসরি সমর্থন দিয়ে হোক, কখনো জাস্ট বেরিয়ে গিয়ে হোক, বিভিন্ন জায়গায় আপার হাউসে বা লোয়ার হাউসে বিল পাস করতে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়াবে। এটা তো একটা স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন। তার জন্য আমার বিজেপি স্টেট ইউনিটের জন্য খারাপ লাগে। বিজেপি স্টেট ইউনিট আন্দোলন করার চেষ্টা করে, মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে সোচ্চার হন, দুর্নীতির বিরুদ্ধে, আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে, কিন্তু সেই সাপোর্টটা কেন্দ্রীয় সরকারের থেকে বা বিজেপি সেন্ট্রাল লিডারশিপ থেকে কতটা পায় সেটা কিন্তু সেই প্রশ্ন চিহ্ন তো থেকেই যাচ্ছে। সেটা বলার পরে আমি বাংলাদেশের বিষয়ে আসি। প্রথম কথা, এটা ঠিক যে বাংলাদেশের বিষয়ে কি সিদ্ধান্ত নিতে হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করবেন, কারণ বিদেশ নীতি সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও অবধি যে কোনো কড়া পদক্ষেপ কেন নিচ্ছে না, কোনো রকম স্যাংশন হবে কিনা বা কোনো রকম ডিসিশন নেওয়া হবে কিনা, যুদ্ধই তো প্রথম পদক্ষেপ হয় না, তার আগে ইকোনমিক স্যাংশনস হয়, আরও অনেক রকমের পদক্ষেপ আছে, অনেক রকমভাবে বার্তাটা পৌঁছে দেওয়া যেতে পারে। সেটা কেন এতদিনে হচ্ছে না সেটা কিন্তু আমরা জানি না। আজকে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার গিয়েছিলেন সায়ন ঘোষের সাথে দেখা করতে। সায়ন ঘোষকে, সায়ন ঘোষ হচ্ছেন একজন ভারতীয় নাগরিক যিনি কিছুদিন আগে আক্রান্ত হন বাংলাদেশে। তিনি কিন্তু একটা বৈধ বাংলাদেশি ভিসা নিয়ে বাংলাদেশে গেছিলেন, কিন্তু তারপরেও তার উপরে আক্রমণ চালানো হয়েছে এবং তিনি ওখানকার পুলিশ বা প্রশাসনের থেকে কোনো রকম সহযোগিতা পাননি। তিনি কোনোভাবে ভারতবর্ষে ফেরত আসেন এবং এখানেও যখন উনি যান ব্রিটিশ হাই কমিশনের কাছে, আমাদের কাছে সেই ছবি আছে, আমরা সেই ছবি দেখাচ্ছি, নিজের যে শুভঙ্কর সরকার কংগ্রেসের আজকে সকালে উনি গেছেন, কংগ্রেসের সভাপতি গিয়েছেন, তার সঙ্গে অন্যান্য নেতারাও রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং যখন ওখানে আমরা যাই, আমরা জানার চেষ্টা করি, ওনার পরিস্থিতির কথা আমরা বলি, কারণ উনি আমাদের দেশের ভারতীয় একজন নাগরিক এবং তাকে এভাবে আক্রমণ করা হয় এবং তার কিন্তু তার যে কমপ্লেন সেটাও কিন্তু এখনো সরকারিভাবে নেওয়া হয়নি, তো কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। সবচেয়ে খারাপ বিষয়টা হচ্ছে এটা। আপনি এই ক্ষেত্রেও বলছেন বাংলাদেশে এই ধরনের ঘটনার পরেও এ রাজ্যে তৃণমূল সরকার এবং কেন্দ্রের শাসক বিজেপি মুখে বললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে আপনি বাংলাদেশে আপনি এটাই বলছেন তো, মানে তৃণমূল নেতৃত্বাধীন সরকার এবং বিজেপি সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তৃণমূলের হাতে সেই ক্ষমতা নেই। এটা কেন মনে হচ্ছে? বাঙালি হিন্দু বলে? না, তৃণমূলের হাতে সেই ক্ষমতা নেই। আপনি বোঝার চেষ্টা করুন, আমাদের ফেডারেল স্ট্রাকচার এবং আমাদের দেশের কনস্টিটিউশন মানলে এই ক্ষমতা, কোনো স্যাংশন হোক, ইকোনমিক স্যাংশন হোক, বিদেশ নীতির মধ্যে কোনো পরিবর্তন আনা হোক, সেটা কিন্তু নিতে হবে কেন্দ্রীয় সরকারের, পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের নয়। বাবা, তৃণমূলের উপর এত? না, তৃণমূলের প্রতি ভালোবাসা নয়, এটা ফ্যাক্ট স্টেটিং, স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, যেখান থেকে আমি সরছি না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আজকে আমরা সবাই দেখলাম চিন্ময় কৃষ্ণ দাসের সাথে কি হলো। বাংলাদেশ এখনো নিজেকে একটা গণতান্ত্রিক দেশ বলে ক্লেম করে, সেখানে আপনি একটা খুব ভালো উদাহরণ দিয়েছিলেন যে যখন আমরা কাসাবের ট্রায়াল করি, সেটাও কিন্তু বছরের পর বছর সেই ট্রায়ালটা চলে।
আপনি একটা ট্রায়াল করছেন, আরেকজনকে রিপ্রেজেন্টেশনের জন্য কোনো আইনজীবী আসছে না, এবং যদি আজকে না এসে থাকতো তাহলে এক সপ্তাহ পরে আরেকটা ডেট দিতে পারতেন। 1 মাস পরে আপনি ডেট দিচ্ছেন, তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওখানকার জুডিশিয়ারিও কম্প্রোমাইজ। অবশ্যই বিতা, আপনাকে শুধু একবার থামিয়ে একবার দেখিয়ে নেব যে আজকে চিন্ময় দাসের কি হয়েছে। অনেকে বলছেন সব ঠিক হয়ে গেছে, কি হবে সব ঠিক হয়ে গেছে, এবং যদি সেটা হয় তাহলে নিকেশ করা যাবে চিন্ময় কৃষ্ণ দাসকে এবং আরও অনেককে, আর তাহলেই ওই দেশে নির্বাচন করাতে হবে না। মোহাম্মদ ডক্টর ইউনূস এখন বহাল তবিয়তে তিনি চালিয়ে যেতে পারবেন তার রাজ। একবার দেখে নেব। মঙ্গলবারও জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, উল্টে আরও 1 মাস জেল বন্দি থাকতে হবে তাকে। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন মামলার শুনানির কথা ছিল, কিন্তু তা পিছিয়ে গিয়েছে। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রের খবর, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের হয়ে আদালতে লড়ার জন্য কোনো আইনজীবী রাজি ছিলেন না। শুনানির আগে হামলার মুখে পড়ে আইসিসিইউতে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রমেন রায়। আর এই ঘটনায় 51 জন আইনজীবী দলের কেউই চিন্ময় প্রভুর হয়ে আদালতে সওয়াল করতে এলেন না। এই পরিস্থিতিতে আগামী 2রা জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রাখল আদালত। ইসকন কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস সোমবার রাতে অভিযোগ করেছেন, চিন্ময় কৃষ্ণের আইনজীবী রমেন রায়ের ওপর মারণ হামলা হয়েছে। মৌলবাদীদের হামলায় আশঙ্কাজনক অবস্থায় আইসিসিইউতে চিকিৎসাধীন। রমেন রায়ের একমাত্র দোষ, তিনি চিন্ময় প্রভুকে বাঁচাতে চেয়েছিলেন। যারা মামলায় চিন্ময় দাসের হয়ে দাঁড়িয়েছিলেন সেই সব আইনজীবীদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা যে তলানিতে, তা আবারও প্রমাণ হলো। বাংলাদেশ হিন্দুদের বাসযোগ্য নেই আর। বিচারের নামে বাংলাদেশে প্রহসন চলছে। 25শে নভেম্বর চট্টগ্রামের এক বিএনপি নেতা ফিরোজ খানের অভিযোগে পুলিশ গ্রেফতার করে চিন্ময় কৃষ্ণকে। রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর থেকে প্রথমে তাকে আটক করে পুলিশ, তারপর তাকে গ্রেফতার করা হয়। পরের দিন আদালতে পেশ করা হলেও জামিন মঞ্জুর হয়নি তার। এই ঘটনার 1 সপ্তাহ পরে মঙ্গলবার ফের জামিনের আর্জি মামলার শুনানি হওয়ার কথা ছিল। সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানি প্রায় 1 মাস পেছল, আর তাতে সনাতনীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ল। ব্যুরো রিপোর্ট, আরপ্লাস নিউজ। আমি একবার দ্রুত চলে যাব আশিস বাবুর কাছে, আশিস কুমার চৌধুরী। আশিস বাবু, আমরা জানি যে এক পরিবারে 3 ছেলে একই পরিবেশে মানুষ হলো, একই স্কুল থেকে পড়াশোনা করলো, কেউ জীবনে দাঁড়ালো, কেউ খুব সৎ হলো, কেউ ধনী এবং অসৎ হলো, হতেই পারে, আবার কেউ হতে পারে কুলাঙ্গার। কোথাও কি মনে হয় যে অ্যাংলো স্যাক্সন লতে যেখানে একজন নিরপরাধ তিনি যেন কোনোভাবে শাস্তি না পান, যে ঔদার্য দেখায় অ্যাংলো স্যাক্সন ল, সেই স্কুল অফ থটসের মধ্যে থেকেও ভারতবর্ষের প্রত্যেকটি আইন সেইভাবে বিচার ব্যবস্থায় নিরপরাধ মানুষের যাতে বিচার ব্যবস্থার জাতাকলে যাতে জীবন নষ্ট না হয় সেদিকে যেমন সতর্ক দৃষ্টি থাকে, আমাদের প্রতিবেশী দেশ সেই একই স্কুল অফ থটসে থাকা সত্ত্বেও সেখানকার আইন ততটা জোরালো নয়। দেখো, আমাদের পৃথিবীর যে সমস্ত দেশ আছে সেই প্রত্যেকটি দেশের যে শাসন ব্যবস্থা বা যে বিচার ব্যবস্থা একটা পদ্ধতিতে তাদের তৈরি হয়েছে এবং সেটা ফলো করে চলে। ফার্স্টে তুমি যেটা বললে যে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রেও সবসময় যে যারা নিরপরাধ তারা সঠিক বিচার পাচ্ছে এবং যারা অপরাধী তারা বিচার থেকে নিষ্কৃতি পেয়ে যাচ্ছে, এই কথাটা যুক্তিযুক্ত নয়। কারণ যে পদ্ধতিতে আমাদের বিচার প্রক্রিয়া চলে এর সাথে কিন্তু যেমন বিচার ব্যবস্থা জড়িত আছে, আইনজীবী জড়িত আছে এবং তার প্রশাসন জড়িত আছে যারা ইনভেস্টিগেশন করছে। এবং এই অবশ্যই আশিস দা, অবশ্যই আপনি একটা দারুণ কথা বলেছেন। আমি আসলে সেটা বলতে চাইনি। আপনি যে কথা বলেছেন, এই যে বিলম্বিত লয়ে বিচার হয় তার জন্য ভুক্তভোগীদের যে কি অবস্থা হয়, সাংবাদিক হিসেবে আমরা দেখেছি। এমনও অনেকে রয়েছেন 10 বছর বিচার পাননি, মৃত্যুর পর তার কেস চলছে। আপনি একেবারে ঠিক বলেছেন। আমি বলছি যে আদর্শগতভাবে আমি প্রথমেই বললাম যে বাংলাদেশের যেটা তুমি বললে, বাংলাদেশের যে বিচার প্রক্রিয়া চলছে সেটা তো অ্যাকচুয়ালি এই যে যারা সরকারটা চালাচ্ছে তারা কিন্তু বৈধভাবে এখানে ক্ষমতায় আসেন।
অতএব তারা যে বাংলাদেশের যে কনস্টিটিউশন সেটা ফলো করে কিন্তু তারা বিচার ব্যবস্থাটা বা তারা শাসন প্রক্রিয়াটা চালাচ্ছে না। তাহলে যারা অবৈধভাবে বাংলাদেশটাকে দখল করে আছে তাদের কাছ থেকে সঠিক বিচার ব্যবস্থা বা সঠিক বিচার পাওয়ার আশা এটা কিন্তু একদমই সঠিক না। কারণ যেভাবে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতায় এসছে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা সংবিধান ফলো করে এবং সংবিধানের যে ধারাগুলো আছে সেটাকে মেনে যে আমি বিচার পাবো, এটা কিন্তু আশা করা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশে যারা হিন্দু তারা কিন্তু আগের যে সরকার ছিলেন সে সরকারের দ্বারাও কিন্তু বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে এবং হওয়ার পরে কিন্তু তাদের অনেকাংশ কিন্তু রাস্তায় নেমেছিল। যখন নেমেছিল এবং ওই সরকারের বিরোধিতা করেছিল তখন বুঝতে পারেনি যে এই যে যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বুমেরাং হতে পারে। তাহলে প্রথমে কিন্তু বোঝা উচিত ছিল, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের প্রথমেই কিন্তু আমি বললাম যে ইসলামের বীজ কিন্তু ওখানে পোতা আছে এবং সেখানেই পরিষ্কারভাবে বলা আছে যে স্টেট রিলিজিয়ন হচ্ছে ইসলাম। আদার্স যারা রিলিজিয়ন তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, ইকুয়ালিটি দেওয়া হবে, কিন্তু কোনো জায়গায় বলা হয়নি যে এরা এক পার্ট। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুরা কিভাবে মনে করলো যে যাদেরকে সরিয়ে দিয়ে আরেকটা মানুষকে নিয়ে আসা হচ্ছে তার কাছ থেকে আমরা নিরপেক্ষভাবে এবং ইকুয়ালিটি আমরা পাবো, এটা একটা ভুল। দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলামের যে বীজ বপন করা আছে সংবিধানের মধ্যে সেটাকে আস্তে তুলে ফেলে দিয়ে এই সংবিধানকে চেঞ্জ করার যে চক্রান্ত সেটা আজকে প্রমাণিত। কারণ যে সরকার চালাচ্ছেন সে সংবিধান চেঞ্জ করতে যাচ্ছেন, জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চাইছেন, জাতীয় পতাকা চেঞ্জ করতে চাইছেন। তাহলে সেই মানুষটার কাছ থেকে যে প্রিভিয়াস যে ল রয়েছে, যে কনস্টিটিউশন রয়েছে, সেইটা ফলো করে আমি বিচার পাবো বা বিচারে আশা করবো, এই ধারণাটা কিন্তু একদমই ভুল। অবশ্যই আশিস, আমি আপনার কাছে আসছি, আমি খুব দ্রুত চলে যাবো তন্ময়ের কাছে। তন্ময়, কোথাও কি মনে হচ্ছে যে অন্তত বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রশ্নে, আমি শুধু ভোট ব্যাংকের জন্য বলছি না, তার কারণ এটা তো হতে পারে না একটা সম্প্রদায় সমস্ত ভোট দিলেও বেশ কিছুটা ভোট ছাড়া সবার ভোট না পেলে তো তৃণমূল কংগ্রেস এইভাবে তো ক্ষমতায় আসতে পারে না। সেক্ষেত্রে কি কোথাও মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার রাজধর্ম পালনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু বাঙালি যারা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, এবং যে হিন্দু বাঙালির কোনো রাজনৈতিক পার্টি নেই, অর্থাৎ আমাদের স্বাধীনতার আগে থেকে আজ পর্যন্তই হিন্দু বাঙালির কোনো রাজনৈতিক পার্টি নেই, সেই হিন্দু বাঙালির জন্য পশ্চিমবাংলার শাসক সহৃদয়পূর্ণ ব্যবহার করবে যারা বাংলাদেশে রয়েছে, একই ভাষায় কথা বলে? না, হিন্দু বাঙালিদের সংগঠন নেই মানে এটা বুঝলাম না। হিন্দু বাঙালিদের কোনো রাজনৈতিক দল নেই সেটা বলছি। কোথায়? বাংলাদেশে? বাংলাদেশে না, পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় প্রথম কথা হচ্ছে পশ্চিমবাংলা একটা ধর্মনিরপেক্ষ দেশ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন তাদের নামে আবার রাজনৈতিক দল কেন থাকতে যাবে? রাজনৈতিক দল রাজনীতি করবে, সেখানে ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেই জন্যে এটা ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র এবং আমরা এই ধর্মনিরপেক্ষতাকে নিয়েই চলবো, এতদিন চলেছি। এবং আমাদের 5000 বছরের সভ্যতা, সেই 5000 বছরের সভ্যতা আরও এগিয়ে যাবে, আরও গরিমার সঙ্গে এগিয়ে যাবে। ভারতবর্ষ পৃথিবীর কাছে বহুত্ববাদের জন্য পরিচিত, সেই বহুত্ববাদ নিয়েই ভারতবর্ষ মাথা উঁচু করে আগামী দিনগুলোতে এগিয়ে যাবে। এটাই পার্থক্য বাংলাদেশ বা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে ভারতবর্ষের। ভারতবর্ষ কোনোদিন বাংলাদেশ হবে না। এক, যদি কোনো দল, কোনো রাজনৈতিক দল তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্যে ওই রকম মডেল এখানে আনার চেষ্টা করে বিভাজনের মাধ্যমে, সাম্প্রদায়িকতার মাধ্যমে, তার বিরুদ্ধেও ভারতবর্ষের মানুষ নিশ্চিতভাবে রুখে দাঁড়াবে এবং বাংলার মানুষ তো দাঁড়াবেই। কারণ মহামতি গোখলে বলে গেছিলেন, বাংলা আজকে যা ভাবে সমগ্র ভারতবর্ষ কাল ভাবে। সুতরাং বাঙালিরা যে এগিয়ে থাকবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন হচ্ছে খুব সোজা প্রশ্ন, সেটা তোমরা আরও বুঝতে পারবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ ভ্রমণ করছেন, প্রবাবলি ওনার টেনিওরে বোধহয় মানে গত কয়েকটা প্রধানমন্ত্রীর তুলনায় উনি সমস্ত দেশের সঙ্গে বারবার যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। একমাত্র ব্রিটিশ পার্লামেন্ট ছাড়া এই বাংলাদেশের ঘটনা নিয়ে কেন অন্য রাষ্ট্রনেতা তার নিন্দা জানালো না? বা এই যে পররাষ্ট্রনীতির, আমি ওটাই তো বললাম, পররাষ্ট্রনীতি নিয়ে
কূটনীতি, সবসময় যুদ্ধ করতে চলে গেলাম লাফিয়ে লাফিয়ে, এরকম তো হয় না, এটা বাস্তব নয়। এবং তার থেকে বড় ব্যাপার, এগুলো তুলে গিমিক তোলা যায়। আমার বক্তব্য হচ্ছে যে মেলোডি সারা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছিল, ইটালিয়ান প্রাইম মিনিস্টার কোথায়, বক্তব্য কোথায়? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এত বন্ধু রাষ্ট্রনায়করা, স্টেটমেন্ট কোথায়? এই স্টেটমেন্টটা দেওয়ানোটা বোধহয় একজন রাষ্ট্রনেতা হিসাবে তার সফলতা প্রমাণ করে। না, আপনি তাহলে বলতে চাইছেন যে বাঙালি হিন্দু বলে, আপনি বলতে চাইছেন কি তাহলে বাঙালি হিন্দু বলে ভারতীয় জনতা পার্টি এত আওয়াজ তুলছে না? আমি যে কথা বলছিলাম, বাঙালি হিন্দুর কোনো রাজনৈতিক পার্টি নেই, সেই জন্য আপনি বলছেন রাজনীতির যারা মানুষ তারা বাঙালি হিন্দু বাঙালি মুসলিম কেন থাকবে? সবার জন্য, সমস্ত মানুষের জন্য সমস্ত রাজনৈতিক দল আছে। আমরা ধর্মনিরপেক্ষ দেশ, এখানে যারা যারা রাজনীতি করবেন তারা সেই প্রেক্ষিতেই রাজনীতি করবেন বলেই আমরা আশা রাখি। না, কিন্তু কোনো কোনো ভোট ব্যাংক দেখে তো, ভাতা দিয়ে ভোট ব্যাংক দিয়ে তো একটা শাসন ব্যবস্থায় টিকে থাকতে হয়। যতই ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো, এটা হবে না। তার কারণটা হচ্ছে, বারবার বলছি, ভারতবর্ষের মাটি, পশ্চিমবাংলার মাটি, বাকি জায়গায় যে মৌলবাদের চাষ হচ্ছে, এখানে কোথাও কেউ চেষ্টা করতে পারে, কিন্তু মৌলবাদের চাষ এখানে হবে না। এটা পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত। সুতরাং সেই জায়গাটাতে কোথায় ব্যর্থ হচ্ছে সেটা আমাদের দেখা উচিত। আমাদের পার্লামেন্ট, সর্বোচ্চ জায়গা আইনসভা, সেখানে আলোচনা হওয়া উচিত। কেন আলোচনা হচ্ছে না? আলোচনা করুন। বিভিন্ন দলের বর্ষিয়ান নেতৃত্বরা আছেন, তারা মতামত দিন। তার ভিত্তিতে এই যে একটা কনস্ট্রাকটিভ ফোর্স আমরা দেখেছি, এই বিজেপির সরকার, প্রাক্তন সরকার, যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, তখন তো এরকম হয়েছে। আমরা এই নজিরও জানি, জওহরলাল নেহরু ইউএনএ পাঠাচ্ছেন অটল বিহারী বাজপেয়ীকে, তিনি বিরোধী দলের। সেই যে গণতন্ত্রের গরিমা, সেটা গত 10 বছরে বিজেপি শেষ করে ফেলেছে। আমাদের সকলের পক্ষ থেকে একটাই আবেদন থাকবে, এই বিষয়ে রাজনীতি না দেখে দেশের স্বার্থ সবার আগে, দেশের সার্বভৌমত্ব সবার আগে, সেটা দেখা। এবং প্রতিবেশী দেশে যেন সংখ্যালঘু মানুষ এমন নির্যাতিত না হন, সেটার জন্য আমরা এখানে পররাষ্ট্রনীতি মেনেই কতটা কি কাজ করতে পারি, অবশ্যই আমাদের দেখা উচিত। খুব সুন্দরভাবে বললেন। আমি দেবাশিস আপনার কাছে যাচ্ছি। আপনি যেহেতু নিজে একজন প্রাক্তন আইপিএস অফিসার, আমার আপনাকে প্রাক্তন বলতে সত্যি খুব খারাপ লাগে, এখনো এত সুদর্শন চেহারা আপনার। আমি এখনো, আমার চোখে 14 বছর সার্ভিস ছিল। যাই হোক, আপনি ব্যবস্থার যাতা করে, এবং অবশ্যই নিশ্চয়ই নিজের সিদ্ধান্ত নিয়ে আপনি এই পথ বেছে নিয়েছেন। কিন্তু আমি বলি কি, যে কথা তন্ময় বলছিলেন, এটা তো ঠিক। জওহরলাল নেহরু অটল বিহারী বাজপেয়ীকে পাঠাচ্ছেন রাষ্ট্রসংঘে। এটা তো এরকম নয় যে সারদা নারদার কেস বিজেপি চেপে গেল, টিএমসি আর বিজেপির অনেক লোক আছে বলে। কিন্তু এটা তো সেটিং নয়, ওটা তো সত্যিকারের একটা অন্য রকম গণতন্ত্র, যেখানে বিরোধী নেতাকে পাঠানো হচ্ছে রাষ্ট্রসংঘে দেশের প্রতিনিধি করে। কোথাও আপনার মনে হয় না ইন্দিরা গান্ধী যদি পারেন, কেন নরেন্দ্র মোদী পারবেন না? কেন ইন্দিরা গান্ধী যদি বাংলাদেশে যখন রাজকাররা ছিল, বা যখন পাকিস্তানের মানুষরা, উর্দুভাষী মানুষরা যখন বাংলাভাষী মানুষদের ওপর অত্যাচার করছে, তখন যখন ইন্দিরা গান্ধী পাঠাতে পারলেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু এবং অন্যান্য শক্তিধর দেশের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে, কেন নরেন্দ্র মোদী পারবেন না? কারণ আমি তো বিশ্বাস করি বাংলাদেশে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, বাংলাদেশে বিদ্বজনেরা আছেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রেমী মানুষ আছেন, এবং বাংলাদেশে অবশ্যই সংখ্যালঘুরাও আছেন। তাদের কান্না দেখে ভারত কি পারে না যে এই মুহূর্তে সেনা পাঠাতে? কোথাও মনে হচ্ছে না ইন্দিরা গান্ধী যদি পারে সেই সময় বাংলাদেশে সেনা পাঠাতে, নরেন্দ্র মোদী পারেন না? দেখুন, ওনার বক্তব্যের একটু কনটেক্সটে বলছি। মানে গণতন্ত্রের মানে রূপটা, মানে আমিও একটা কত বড় ভুক্তভোগী, এটা হয়তো সবাই জানেন আর কি। তো যে ধরনের জীবনে সার্ভিসে থেকে যা যা ভুগেছি, তো মানে এমন কেস, মানে সংখ্যাতত্ত্বের হিসাবে যে কেস হয়েছিল, সেই কেসে সরকারি আবার সেটাকে রিপোর্ট দিয়েছে মানে পুরো অপোজিট পোলে। তো এরকম আমরা প্রত্যেকেই গণতন্ত্র, যারা বিরোধী দল রয়েছি এখানে, কীরকম গণতন্ত্র আছে সেটা খুব ভালোভাবেই ভুক্তভোগী। তো সেটা নিয়ে আলোচনা না করাই ভালো। তো প্রত্যেক দিন আরও নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। একটা জিনিসই বলতে পারি, অবশ্যই ইন্দিরা গান্ধী যে কাজটা করেছিলেন সেই সময়, ওটা দ্যাট ওয়াজ দ্য নিড ফর দ্য আওয়ার ছিল, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই।
কিন্তু দেখুন সমস্ত জিনিসেরই প্রেক্ষাপট তৈরি হয়। আজকে যে ঘটনাটা ঘটেছে এবং পরপর যে পরিস্থিতি তৈরি হচ্ছে, নিশ্চয়ই ইন্ডিয়া উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। নরেন্দ্র মোদী যথেষ্ট মানে শক্তিশালী প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী আগেও তার এই পরিচয় দিয়েছেন। উনি হয়তো একটু রিয়্যাক্ট করেন সব কিছু দেখে শুনে, মানে অনেক ক্যালকুলেশন করে, এবং ওনার বিভিন্ন প্রত্যেকেরই একটা স্টাইল অফ অ্যাকশন আছে। উনিও এ ব্যাপারে রিয়্যাক্ট করবেন না, এটা কোনো ভাবার কোনো কারণ নেই। সার্জিক্যাল স্ট্রাইক হলেও হতে পারে। আমি সার্জিক্যাল স্ট্রাইক হলে কি, দেখুন আমি আই এম নট এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। আমি এটুকু হয়তো কিছু কিছু মানে একজন মানে যেহেতু আমলা ছিলাম সেই হিসাবে কিছু কিছু জানি, তো সেটা তো ডিসক্লোজ করার মতো নয়। আর 2 নম্বর হচ্ছে যে আরেকটা জিনিস বলতে পারি, দেখুন একটা রাজ্য বিজেপি তার স্টান্স আছে, সেটা নিয়ে তাদের মতো তাদের আন্দোলন বক্তব্য যা আছে সেটা করবেই। কারণ এখানে আমরা সব থেকে বেশি আক্রান্ত, বিশেষ করে এখানে আপনি যদি দেখেন দীর্ঘ বেশ কিছু বছর যেভাবে মানে কমিউনাল অ্যাঙ্গেলে রায়ট বা অন্য, আমি বলছি যারা, আমি কোট আনকোট বলছি, এটা কিন্তু কোনো অস্বীকার করার ব্যাপার না। রাত্রিবেলা কোনো জলসায় গিয়ে দেখবেন, শুধু 10 মিনিট চুপ করে বসে শুনবেন, এবং বিভিন্ন যে আমরা ফেসবুক বা অন্যান্য ইউটিউব বা এগুলো দেখি, ওগুলো কোনো বক্তব্য বলুন তো। এখানে আমার মানে আপনি যে কোনো একজন যদি কোনো হিন্দু সন্ন্যাসী বলুন বা অন্য কোনো ধর্মের, আমি আই এম নট টকিং অ্যাবাউট হিন্দু অলসো, আমি অন্য কোনো ধর্মের কথা বলছি, একটা লোককে এইসব বক্তব্য দিতে শুনবেন। কিছুদিন আগে বেলডাঙ্গায় যে ঘটনাটা ঘটলো, একজন ওনাদের মানে আমি স্পিচটা শুনলাম, বলছে গিয়ে এদেরকে ইয়ে করে ফেল, ওকে একদম মেরে দে, নিকেশ করে দে, এইখানে যেন কিছু না থাকে। মানে তারপরে যেগুলো বলছে এগুলো তো খুব সাধারণ কথা বলছি, মানে যেগুলো শুনলে ইফ ইউ আর এ হিউম্যান বিং, সরি টু সে, এই ধরনের এটা যদি তারপরে যদি এটাকে রেজিস্ট করাটাকে বা কাউকে যদি মানে যদি ধরুন আপনি সেফগার্ড দেন বা নিজেকেই সেফগার্ড দেন, সেটা যদি আমাদের মানে কোনো রকমভাবে আমরা বলি কমিউনাল, তারপরে মানে আমাদের মানে রাইট অফ প্রোটেকশন, মানে এই সমস্ত মানে এগেনস্ট প্রপার্টি অ্যান্ড লাইফ, এগুলো কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার। কেউ যদি আপনাকে মানে একটা তরোয়াল দিয়ে বা ইয়ে করে মারতে আসে, আপনি নিজেকে কিন্তু আত্মরক্ষার জন্য মানে যে কোনো ইয়ে নেওয়ার। আমার সময় খুব কম, কিন্তু আপনি কি কোথাও মনে করছেন ভারতীয় জনতা পার্টির মরা গাঙে 2026-এর আগে বাংলাদেশের একদল মানুষ তারা নিজেদের স্বার্থ বজায় রাখতে সংখ্যালঘুদের প্রতি যে আক্রমণ নামিয়ে এনেছেন, তাতে যদি সবচেয়ে বড় উপভোগ করার যদি কেউ থাকে, বেনিফিশিয়ারি যদি কেউ হয়, তাহলে বঙ্গ বিজেপি? ভারতীয় জনতা পার্টি দেশের জনগণের প্রতি সব থেকে বেশি মানে দায়বদ্ধতা নিয়েই মানে তারা গদিতে এসছে, এবং যতক্ষণ থাকবে তাদের কিন্তু এই এজেন্ডাটাই থাকবে। আজকে যে ঘটনাটা হয়েছে, আবার আমি যেখান থেকে বক্তব্য শুরু করেছিলাম, যখন দেশের সার্বভৌমত্ব নষ্ট করার কেউ চেষ্টা করে, দেখুন তাদের এগেনস্টে আমি আবার বলছি, আমার মধ্যে দ্বৈত সত্তা আছে। আমি একজন পুলিশ অফিসারও ছিলাম এবং নর্থ ইস্টে টেরোরিজম নিয়ে প্রচুর কাজ করেছি, তো আপনি জানেন, এবং গোয়েন্দা বিভাগেও ছিলেন, ঠিক আছে। এবং এই রকম যদি কেউ ইয়ে করে, মানে যেখানে দেশের পতাকা মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, এবং ওভার এ পিরিয়ড অফ ওরা বলছে আপনার লাল কেল্লায় গিয়ে বাংলাদেশ থেকে গিয়ে বলছে ওখানে পতাকা ইয়ে টাঙাবো, হাউ ডেয়ার দে। অবশ্যই আমার সময় খুব কম, আমি একবার যে বেলডাঙ্গা দাঙ্গার পিছনে যে বা যারা জড়িত ছিল অনেকেই অনেক কিছু চেষ্টা করেছে, রাজ্য সরকারের কাছে সমস্ত তথ্য আছে এবং তারা প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়া সেটা নিয়েছে। আমি একবার মিতাদির কাছে চলে যাবো। মিতাদি, কোথাও কি মনে হলো তাহলে, যেহেতু এইখানে এমন একটা পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হচ্ছে যার ছায়া এসে পড়বে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে, 2026-এ ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেস তারাই মধ্যমণি থাকবেন, আপনারা আরো 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 দূরে সরে যাবেন মানুষের থেকে? দেখুন, ব্যাপারটা কিন্তু রাজনীতির বিষয় নয়, ব্যাপারটা এর থেকে অনেক বেশি গম্ভীর বিষয়। সামনে 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। আমি জানি না এবার বাংলাদেশে কিভাবে সেটা কতটা পালিত হবে। নরেন্দ্র মোদীর একটা স্টেটমেন্ট খুব ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, ঘর মে ঘুসকে মারুঙ্গা।
যদি সত্যিকারের প্রকৃতপক্ষে ঘর মে ঘুসকে কই মারা থা, তাহলে সেটা আমাদের ভারতবর্ষে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি ছিলেন, যিনি পাকিস্তানকে দুই টুকরোয় ভাগ করে দিয়েছিলেন এবং পৃথিবীর জিওগ্রাফিক্যাল ম্যাপ চিরকালের জন্য বদলে দিয়েছিলেন, বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। আমি বলছি না যে প্রথম পদক্ষেপেই যুদ্ধ করতে হবে। আমাদের নেবারিং কান্ট্রি যদি একটা ফেইলড স্টেট হয়, তাহলে সেটার কিন্তু ইম্প্যাক্ট আমাদের দেশের মধ্যেও পড়বে, আমাদের দেশের ইন্টিগ্রিটির মধ্যে পড়বে, আমাদের দেশের অর্থনীতির উপরে পড়বে। আমরা চাই না যে আমাদের নেবারিং কান্ট্রিজরা ফেইলড স্টেট হোক, কিন্তু যুদ্ধের আগে, মিলিটারি অ্যাকশনসের আগে বা সেরকম অ্যাকশনস পদক্ষেপ নেওয়ার আগে আরও অনেক রকম ইকোনমিক স্যাংশনস নেওয়া যেতে পারে, অনেক রকম ডিপ্লোম্যাটিক স্টেপস নেওয়া যেতে পারে। আজকে আমি শুনছিলাম ইউকেতে হাউস অফ কমন্সে আমাদের ইউকের যিনি ফর্মার হোম মিনিস্টার ছিলেন প্রীতি প্যাটেল, তিনি আজকে এই বিষয় নিয়ে কথা বলেছেন ফ্লোরে। আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গায়, ইউএস থেকেও আগে কথা বলা হয়েছে, ইউএস অ্যাডমিনিস্ট্রেশন থেকে। তো আমাদের মোদিজি যিনি কিনা বলেন তিনি ব্র্যান্ড ইন্ডিয়াকে একটা অন্য স্তরে নিয়ে গেছে, যদি আমি জানি না এই যে ইউএস ইন্ডেকমেন্ট হলো আদানির ব্যাপারে, তারপরে ব্র্যান্ড ইন্ডিয়ার কতটা স্বচ্ছতা থেকে গেল, কারণ এখনো অবধি মোদি গভর্নমেন্ট একটা এনকোয়ারি পর্যন্ত অর্ডার করেননি, যদিও ব্রাইবটা কিন্তু অ্যাপারেন্টলি ইন্ডিয়ান সয়েলে দেওয়া হয়েছিল 2400 কোটি টাকার ইন্ডিয়ান অফিসিয়ালসদেরকে। তো সেই বিষয়ে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমাদের মোদিজি যিনি ক্লেম করেন যে তিনি বিশ্বগুরু, তিনি বিশাল বড় ব্র্যান্ড এবং তিনি ইন্ডিয়াকে একটা ব্র্যান্ড হিসেবে স্থাপিত করেছেন, সেই মোদিজি ডিপ্লোম্যাটিক্যালি কি করছেন যদি আমরা জানতে চাই, কি প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বাংলাদেশের উপরে? আজকের দিনে বাংলাদেশের জুডিশিয়ারির এই সাহসটা কি করে হয় যে তারা 1 মাস পিছিয়ে দিতে পারে, কোনো ফেয়ার ট্রায়াল বা ফেয়ার হিয়ারিং এর পর্যন্ত ব্যবস্থা করে না? আইনজীবীদের চেম্বারে ভাঙচুর হচ্ছে, আইনজীবীদের উপরে অত্যাচার হচ্ছে, মানে এক কথা বলছেন জঙ্গল রাজ চলছে। আমি জানতে চাই একজন নাগরিক হিসেবে, ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে এবং একজন হিন্দু হিসেবে আমি জানতে চাই, একজন চিন্তিত হিন্দু হিসেবে জানতে চাই যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এক্স্যাক্টলি কি কি পদক্ষেপ নিচ্ছেন। অবশ্যই আমরা আলোচনা করব এই নিয়ে, আমার সময় একেবারে শেষ। আমি একবার আশিস বাবুর কাছে চলে যাব। আশিস বাবু, তাহলে আমরা ইতিহাসে বারবার বিচারালয়ে মঞ্চস্থ হতে দেখেছি নাটক, সবাই জানি শেষ পরিণতি কি হবে, শেষ সিনে কি দেখব, কার গলা ঝুলবে ফাঁসি কাটে, কার দেহ লটকাবে ফাঁসি কাটে, কে যাবে গিলোটিনে, ঠিক সেই ঘটনা কি ঘটতে চলেছে প্রতিবেশী দেশে? আচ্ছা ঋতুদা, যে আমরা ওই অ্যান্সারটা মনে হয় পেলাম না, তুমি যে প্রশ্নটা করলে যে ইন্দিরা গান্ধী এটা করেছিলেন, মোদী সরকার মোদী গভর্নমেন্ট সেটা করতে পারছেন না কেন, এটা মনে হয় আমি এখনো মনে হয় অ্যান্সারটা পাওয়া গেল না, কারণ তখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ কিন্তু আলাদা। অবশ্যই তখন স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীনতা চেয়েছিল এবং পাকিস্তানকে কিন্তু ইন্ডিয়ার ল্যান্ড ব্যবহার করে সেখানে কিন্তু শাসনটা চালাতো। আমি জানি সেই জায়গায় তারা বাংলাদেশের শুধু হিন্দু নয়, বাংলাদেশের সমস্ত জনগণ এবং ওখানকার যে বঙ্গবন্ধু তারাই কিন্তু ইন্দিরা গান্ধীর কাছে সাহায্য চেয়েছিলেন বলেই কিন্তু উনি সাহায্যটা করতে পেরেছিলেন। সেই পরিস্থিতি কিন্তু এখন আসেনি এবং নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের কেউ কিন্তু এখনো সাহায্য চায়নি যে উনি গিয়ে এটা করবেন, এটা একটা দিক। সেকেন্ড থিং হচ্ছে যে শুধু হিন্দু আক্রান্ত বলে আর একটা রাষ্ট্র সেখানে তাকে হামলা করবে বা তার শাসন ব্যবস্থার উপর প্রভাব ফেলবে, এটা হতে পারে না, কারণ অনেক কিছু তাকে মেনে চলতে হয়। কিন্তু আইনের ভাষায় তো জঙ্গল রাজ চলছে, কোনো আইনজীবী দাঁড়াতে পারছে না, ভাঙচুর চলছে, যারা মামলায় এসছে তাদের নামে মামলা করে দেওয়া হচ্ছে। সেটা রাষ্ট্র সঙ্গে দেখার দায়িত্ব, একটা রাষ্ট্র কিন্তু এটা গিয়ে হস্তক্ষেপ করতে পারে না। এটা আইনের কোনো জায়গায় বলা নেই, ভারতের সংবিধানে কোনো জায়গায় বলা নেই যে অন্য একটা রাষ্ট্রে কোনো ইন্টারনাল কোনো ইস্যুতে ভারত গিয়ে সেখানে তার ইন্টারফেয়ার করতে পারে। আমাদের সংবিধানে করতে পারে। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ভারতীয়রা যদি যতক্ষণ আক্রান্ত না হচ্ছে, ভারতীয়রা যদি ওখানে সুরক্ষিত না থাকে এবং তাদেরকে ফিরিয়ে আনা, তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু ভারত সরকারের, কিন্তু অন্য রাষ্ট্রের কোন নাগরিকদের তাদের সুরক্ষা দেওয়ার দায়বদ্ধতা কিন্তু অবশ্যই আইনত তাই নয়। কিন্তু আমি আইনের, আপনি যেহেতু আইনজ্ঞ, আপনার মনে হচ্ছে না সেখানে আইনটা কি আদৌ রয়েছে? আমি তো প্রথমেই বললাম অবশ্যই আইনই নেই, কিন্তু সেখানে পদ্ধতিগতভাবে রাষ্ট্রসংঘের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে হবে। একটা পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে গিয়ে কিন্তু সে হস্তক্ষেপ করতে পারে না। এখানে কিন্তু আমাদের যে শাসন, আমাদের যে আইন আছে, আমাদের যে কনস্টিটিউশন আছে, এখানে কোনো জায়গায় বলা নেই। অবশ্যই না আশিস বাবু একেবারে ঠিক, অবশ্যই
অবশ্যই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। এত সহজে এত বড় একটি বিষয় নিয়ে আলোচনা সত্যি করা যায় না, কিন্তু এটা ঠিক কথা। আমাদের দেশের নাম ভারতবর্ষ, পৃথিবীর সর্ববৃহত্তম গণতান্ত্রিক দেশ, এবং আমাদের দেশের সহনশীলতা, আমাদের দেশ কখনোই কোনো প্ররোচনায় পা দেবে না। এবং এটা তো অবশ্যই প্রতিবেশীকে আমরা সম্মান করি, এবং আমরা এখনও বিশ্বাস করি, অবশ্যই সে বিশ্বাস রাখতে হবে যে বাংলাদেশে অসংখ্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, বাংলাদেশে অসংখ্য মানুষ আছেন যারা গণতন্ত্র প্রেমী, বাংলাদেশের সাধারণ মানুষ আমরা যাই বলুক না কেন তারা আমাদেরই মতো খেটে খাওয়া মানুষ। সুতরাং শুভবুদ্ধি জাগ্রত হবে দিকে দিকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে পশ্চিম বাংলায় আসলে এই ধরনের ঘটনা যখনই ঘটে, যাকে বলে কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস, হয়তো চিন্ময় কৃষ্ণ দাসের সর্বনাশ আরও অনেকের বাংলাদেশে, কিন্তু পৌষ মাস কাদের এই পশ্চিম বাংলায়? কারা ঘোলা জলে মাছ ধরবে? 2026-এ প্রতিফলন থাকবে। ও দেশে যেমন যারা ক্ষমতা ভোগ করছেন তারা সব এদিক ওদিক করে গুলিয়ে দিয়ে আরও বেশি দিন মসনদে থাকতে পারবে, ঠিক সেরকমই ও প্রান্তে মৌলবাদীরা যত সক্রিয় হবে, সংখ্যালঘুরা যত কোণঠাসা হবে, তার প্রতিফলন কি অন্যান্য জায়গায় পড়বে না? এসব প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মতামত, বিশ্লেষণ এবং অবশ্যই আপনাদের পর্যবেক্ষণের জন্য। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে। সবার আগে সবার পাশে।